তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে মোদীকে শেখ হাসিনার আহ্বান। দ্বিপাক্ষিক বৈঠকে 9 প্রকল্প উদ্বোধন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মোদীর শ্রদ্ধা। হেফাজতের হরতাল গণতান্ত্রিক অধিকার বললেন মির্জা ফখরুল। বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। বিএনপির ইন্ধনেই সুবর্ণ জয়ন্তী পণ্ড করতে হামলা, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে করোনায় 3.5 মাসে সর্বোচ্চ 39 জনের মৃত্যু। হাসপাতালে হিমশিম অবস্থা। মাঝারি মাত্রায় আক্রান্তদের ফিরিয়ে দেওয়ায় আরও বাড়ছে ঝুঁকি। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও চুক্তি বাস্তবায়নে উদ্যোগ কবে নেওয়া হবে তা স্পষ্ট করেননি মোদী। শনিবার বিকেলে 2 সরকার প্রধানের শীর্ষ পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস সহ 9টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সই হয়েছে 5টি সমঝোতা স্মারকও। টানা 2 দিনের কর্মব্যস্ত সফরসূচি শেষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান বন্ধু রাষ্ট্র ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী। টাইগার গেটে অতিথিকে স্বাগত জানান সরকার প্রধান শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত থাকলেও করোনার বাধায় 1 বছর বিলম্বে দক্ষিণ এশিয়ার 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করেছেন। পরে 2 প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। এই সময় বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে মানব সম্পদ উন্নয়ন, সন্ত্রাসবাদ রোধ ও অর্থনৈতিক অগ্রগতি সহ বেশ কিছু বিষয় উত্থাপিত হয় আলোচনার টেবিলে। ভারত থেকে 2 লাখ ডোজ ভ্যাকসিন বক্স শেখ হাসিনার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি হস্তান্তর করেন। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2টি প্রকল্পের। পরে হাসিনা মোদীর উপস্থিতিতে শুরু হয় সমঝোতা স্মারক স্বাক্ষর ও যৌথ প্রকল্পের উদ্বোধনী আয়োজন। পাশাপাশি যৌথভাবে ভার্চুয়ালি উদ্বোধন করা হয় ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী রেল চলাচল, 3টি সীমান্ত হাট সহ 3টি প্রকল্প। পরে 2 শীর্ষ নেতার বৈঠক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেএম আব্দুল মোমেন। তিনি জানান, তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে বিশেষ উদ্যোগ নিতে বলেছেন শেখ হাসিনা। বাদ পড়েনি রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা বন্ধের ইস্যুও। তিস্তার ইস্যু উনি তুলে ধরেছেন, বলেছেন যে এত বছর আগে আমরা এটা মোটামুটিভাবে সমঝোতা এসেছিলাম, আপনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন, কারণ এটা আমার দেশবাসীর দাবি। বর্ডারে কিলিং সেটা তুলে ধরেছেন জোর করে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তখন উত্তরে বলেছেন বর্ডার এলাকাতে হাট তৈরি করা, অনেকগুলো যদি বাজার তৈরি করে দেওয়া হয় তাহলে ওনার ধারণা যে এগুলো কি হতে পারে। একই সময় ভারতের পক্ষ থেকে ব্রিফ করেন দেশটির পররাষ্ট্র সচিব। জানান, তিস্তা পানি বন্টন ইস্যুতে ভারত আন্তরিক। Prime Minister Sheikh Hasina did refer to the Teesta issue. Prime Minister Modi reiterated India's sincere and continued efforts to conclude this agreement in consultation with the relevant stakeholders. পরে 2 দিনের সফরের ইতি টানেন নরেন্দ্র মোদী। শনিবার রাত 9টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি ফিরে যান তিনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। বলেন, অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে মেহনতি জনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি। পরে কাশিয়ানীর ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে সমাবেশে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো ঢাকার বাইরে কোনো সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেলা 11:30টায় পৌঁছান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। নরেন্দ্র মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। জাতির স্বপ্নদ্রষ্টার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, অংশ নেন প্রার্থনায়। হে আল্লাহ, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে গাছের চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুপুর 1:30টার পর নরেন্দ্র মোদী পৌঁছান গোপালগঞ্জের কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের ঐতিহাসিক তীর্থস্থান ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। সেখানে অংশ নেন প্রার্থনায়। পরে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে দেয়া ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেহনতি জনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দুদেশ পৃথিবীর অস্থিরতা ও বিদ্বেষের বাইরে শান্তিপূর্ণ উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যাচ্ছে বলেও জানান মোদী। शेख मुजीबुर रहमान जी का नेतृत्व, उनका विजन और बांग्लादेश के लोगों पर उनका विश्वास एक मिसाल है। दोनों ही देश अपने विकास को अपनी प्रगति से पूरे विश्व की प्रगति देखना चाहते हैं। दोनों ही देश दुनिया में अस्थिरता, आतंक और अशांति की जगह स्थिरता, प्रेम और शांति चाहते हैं। ভারতের পশ্চিমবঙ্গের চলমান নির্বাচনকালে নরেন্দ্র মোদীর ওরাকান্দি সফরকে অনেকেই রাজনৈতিক আখ্যা দিচ্ছেন, একথা ঠিক। তবে সাধারণ মানুষেরা বলছেন মোদীর এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পেল নতুন এক মাত্রা। এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকলে দুই দেশের অগ্রগতির পথে বাধা হতে পারবে না কোনো অপশক্তি। ওরাকান্দির ঠাকুরবাড়ি থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। তার আগমনে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল করিম কোচি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যশোরেশ্বরী মন্দির পরিদর্শন উপলক্ষে ছিল এলাকা জুড়ে সাজ রব। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘড়ির কাঁটায় 9:50 হেলিকপ্টার যোগে শ্যামনগরে আসেন তিনি। পূজা অর্চনা এবং কুশল বিনিময় শেষে তিনি ফিরে যান 10:45। অজপাড়াগায়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেয়ে দারুণ খুশি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। জীবনেও আশা করতে পারিনি যে উনার পাশে দাঁড়ায় দেখতে পাবো, খুব ভালো লাগছে। শ্যামনগরের মাটি ধন্য, আর আমাদের জীবনেও ধন্য যে না উনার মতো একটা মানুষের দেখা পেয়েছি। ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে পূজা অর্চনায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন যশোরেশ্বরী মন্দির পুরোহিত। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি মন্দিরে পুজো দিলাম, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। ভারতীয় প্রধানমন্ত্রীর যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের পর নতুন করে স্থানটি গৌরবান্বিত হলো বলে মনে করছেন এলাকাবাসী। তিনি জনতার কাতারে এসে আমাদেরকে প্রণাম জানিয়ে আমাদের সাথে কুশল বিনিময় করেছেন। উনি ওনার শ্রদ্ধা ভালোবাসা ইন্ডিয়ান প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের এই জনগণের প্রতি তিনি উজাড় করে দিয়েছেন। প্রায় 450 বছর পুরাতন এই মন্দিরটি 1560 সাল থেকে 1580 সালে প্রতিষ্ঠা করেন রাজা লক্ষণ সেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজা প্রতাপাদিত্য পুনরায় সংস্কার করে মন্দিরটি চালু করেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। স্বাধীনতা দিবসে বিক্ষোভে পুলিশের গুলির প্রতিবাদে আগামী 29 মার্চ ঢাকায় এবং 30 মার্চ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন। হেফাজতের হরতাল গণতান্ত্রিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি। যে প্রত্যেকটি নাগরিকের সংগঠনে কিন্তু ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার রয়েছে ভিন্নমত পোষণ করবার। সেখানে এই তারা যদি কোনো কর্মসূচি দেয় বা হরতাল আহ্বান করে সেটা যৌক্তিক তো বটেই। আগামী 29 মার্চ 2021 ঢাকা সহ সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, 30 মার্চ 2021 জেলার সদরে বিক্ষোভ মিছিল অথবা সমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান মালা পণ্ড করতেই বিএনপির পৃষ্ঠপোষকতায় ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী। শনিবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। জনগণই এই তাণ্ডবের জবাব দেবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, দায় সারা ও লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে তাদের গাত্রদাহের কারণ ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া যে তাণ্ডব লীলা সাম্প্রদায়িক শক্তি প্রদর্শন করেছে, বিএনপি নিঃসন্দেহে এদের পৃষ্ঠপোষক। সংক্রমণের ঊর্ধ্বগতিতে চাপ বাড়ছে হাসপাতালে, তাই মাঝারি মাত্রার আক্রান্তদের অনেককেই ফিরে যেতে হচ্ছে হাসপাতালের দুয়ার থেকে।
আক্রান্তদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে তাদের দাবি এটি একই সঙ্গে বাড়িয়ে দিচ্ছে মৃত্যু ও সংক্রমণের ঝুঁকি। প্রতিদিনই যেন রেকর্ড ভেঙে ভয়াবহতার নতুন রেকর্ড গড়ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের দেওয়া তথ্য অনুযায়ী ৩ মাস ১২ দিন পরে আবারও ৪০ ছুঁই মৃতের সংখ্যা। সবশেষ ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে ৩৯ জনের, সারা দেশে শনাক্ত ৩,৬৭৪ জন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সক্ষমতা ২৫০ রোগীর, কিন্তু শনিবার দুপুর পর্যন্ত ভর্তি রোগী ৪২১ জন। ১০টি আইসিইউর একটিও ফাঁকা নেই। রোগীর যেই চাপ, অ্যাটেন্ডেন্ট তো থাকার দূরের কথা, এখন অনেক পারমিশনও দিচ্ছেন না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সরকারি ১০ হাসপাতালে আইসোলেশন শয্যা ২,৪০১টি, রোগীতে পূর্ণ ১,৯৪৮টি। ১০৮টি আইসিইউর মধ্যে ফাঁকা কেবল 5টি। রোগী চাপে যখন এমন নাভিশ্বাস অবস্থা, তখন অনেক ক্ষেত্রে মাঝারি মাত্রার কোভিড রোগীদের ভর্তি না করে বাড়িতে আইসোলেশনে থাকতে বলছে হাসপাতালগুলো। জ্বর তো 10 দিন যাবত আছেই, আর আজকে 2 দিন মারাত্মক শ্বাসকষ্ট, ভর্তি হইতে হবে না, 14 দিন বাসায় কোয়ারেন্টাইন থাকে। হচ্ছিল যে শ্বাসকষ্ট হচ্ছে, ভর্তি করাইলে হয়তো একটু অক্সিজেন পাওয়া যাইতো, ভালো লাগতো, ওনার কষ্টটা যাইতো, করাইলো না। হাসপাতালে চাপ কমাতে সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাশ টানা আর জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। লোকজনকে বলা হয়েছে বাসায় থাকতে, আসলে তাতে কমেনি, বেড়েছে। এখনও 2টা ঘটনা ঘটবে। বাসায় যদি থাকে তারা রোগ ছড়াবে এবং তারা মৃত্যুর ঝুঁকি তাদের বেড়ে যাবে। এছাড়া টেলিমেডিসিন সেবার পরিধি বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের 2,57,158 একর বনভূমি বেদখল, আর বন দখলকারীর সংখ্যা 1,60,566 জন। বন খেকোদের বিরুদ্ধে মামলা হলেও গড়ে প্রতি 4টির মধ্যে 1টি করে হারে বন বিভাগ। এজন্য বন বিভাগ ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের দায়ী করছে পরিবেশবাদী সংগঠনগুলো। বন বিভাগের মামলায় হারের বিষয়টি তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। মার্জিয়া মুমুর রিপোর্ট। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী প্রতিটি রাষ্ট্রের মোট আয়তনের 25% বনভূমি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে পরিমাণটা 15%-এর নিচে। যদিও বেসরকারি সংস্থাগুলোর দাবি, বন অধিদপ্তরের এই পরিসংখ্যানের চেয়ে প্রকৃত বনভূমির পরিমাণ আরও কম। আর আন্তর্জাতিক সংস্থা ফরেস্ট ওয়াচের হিসেব অনুযায়ী 2001 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের প্রায় 3,78,000 একর বনভূমি উজাড় হয়েছে। বন উজাড়ের ফলে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, পাশাপাশি পরিবেশের ভারসাম্যহীনতার কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাড়ছে দ্রুত। এদিকে বনের জমি নিয়ে দখলদারদের বিরুদ্ধে করা 24% মামলাতেই হেরেছে বন বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেয়া বন বিভাগের চলতি বছরের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি মামলা হওয়া ময়মনসিংহ বিভাগে 1,857টি মামলার মধ্যে 532টিতে হেরেছে বন বিভাগ। কক্সবাজার দক্ষিণ বন বিভাগে 16টি মামলার মধ্যে 60টিতেই হেরেছে সংস্থাটি। পরিবেশবাদীদের অভিযোগ, বন বিভাগের হারার পেছনে আছে দুর্নীতি ও যোগসাজশ। বন বিভাগের চরম উদাসীনতা আছে এবং প্রচুর পরিমাণে দুর্নীতি রয়েছে। প্রচুর পরিমাণে দুর্নীতির কারণেই ভূমি যখন ল্যান্ড রেকর্ডটা অন্যের নামে দিয়ে দেয়, বন বিভাগ তার অংশীদার হয়ে যায়। সে অনেক বছর চুপ থেকে একেবারে মামলা শেষ পর্যায়ে গিয়ে জেগে উঠে এবং বলে যে আমরা কন্টেস্ট করতে চাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বলছে, পর্যায়ক্রমে দখল হওয়া বনভূমি উদ্ধার, মামলায় হারার কারণ তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে। প্রথমবারের মতো আমরা পুরো একটা ডাটাবেস আমরা তৈরি করেছি, যে কি পরিমাণ জমি কোথায় কোন মৌজায় এবং কারা সেটাকে জবরদখল করেছে তার একটা পরিপূর্ণ তালিকা আমরা তৈরি করেছি। আমরা কোনো ধরনের ছাড় দিব না, কোনো ধরনের আপোষ করব না, এবং জিরো টলারেন্স বলতে আমরা যেটা বোঝাই সেটা সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে প্রয়োগ করব। বন বিভাগের প্রতিবেদন অনুযায়ী দেশে মোট বনভূমির পরিমাণ 46,46,700 একর, আর বনের জমি নিয়ে 2,947টি মামলা বিচারাধীন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 10ম দিন পার করেছে অমর 21শে গ্রন্থমেলা, কিন্তু প্রত্যাশার তুলনায় নেই পাঠক সমাগম। চৈত্রের দাবদাহ তো রয়েছেই।
করোনার আস্ফলন প্রভাব ফেলেছে বই বিক্রিতেও, যদিও বেড়েছে পরিসর। সময় গড়ালে আরও জমজমাট হবে মেলা, আশা কর্তৃপক্ষের। দুপুর 2টা, অমর একুশে গ্রন্থমেলা, সোহরাওয়ার্দী উদ্যান। চৈত্রের প্রচণ্ড দাবদাহে লেকের পানিতে স্বস্তি খোঁজা। মার্চের মধ্য দুপুরে যখন ওষ্ঠাগত প্রাণ, তখন বইয়ের আয়োজনে আগ্রহ থাকলেও স্বস্তি কই, রয়েছে করোনার রক্তচক্ষু। তাই ক্রেতার সমাগম নেই অন্যান্য বারের মতো। মানুষজন অন্যবার আসলে তো প্রচুর ভিড় থাকে। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে, এখন বইমেলা, সেই জন্য আমাদের মন বেশি টানতেছে না। খাঁ খাঁ করছে শিশু চত্বর। করোনা বাস্তবতায় শিশু প্রহরের আয়োজন না থাকায় নেই শিশুদের উপস্থিতি। পুরাই লস। আসলে অন্যান্যবার আমরা যে প্রত্যাশাটা করি, এবার ওই প্রত্যাশা অনুযায়ী কিছুই না। ক্রেতা শূন্য স্টল বইপ্রেমীদের অপেক্ষায়। তবে কি এবার জমজমাট হয়নি বইমেলা? প্রশ্ন ছিল প্রকাশকদের কাছে। গতবারের তুলনাতে এবার সেরকম বিক্রি নেই, খুবই কম। তবে বাংলা একাডেমি বলছে, ক্রেতাদের উপস্থিতি কম মনে হলেও দিন যত যাবে মেলা ততই জমজমাট হয়ে উঠবে। এখন যেহেতু অনলাইনে বই কেনার একটা সুযোগ আছে, সে কারণে অনেকে একদিন এসে ক্যাটালগ সংগ্রহ কিংবা পত্রিকার সংগ্রহ দিয়ে তারা রকমারি কিংবা অন্য কোনোভাবে অর্ডার দিয়ে ঘরে বই পাচ্ছে। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মেলা জমজমাট নয়, কিন্তু মেলার যে উদ্দেশ্য আমার মনে হয় অনেকখানি সফল। স্বাধীনতার মাসে আয়োজিত মেলায় রয়েছে স্বাধীনতা চত্বর, যেখানে স্বাধীনতার আকাঙ্ক্ষা ফুটে উঠছে পাঠকের কলমে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বাংলাদেশিরা। এই উপলক্ষে বিভিন্ন দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ইতিহাস ঐতিহ্যের গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ শাখা। 1971 সালের 25শে মার্চ সংযুক্ত আরব আমিরাতেও করোনাকালীন বিধিনিষেধ সত্ত্বেও স্বাধীনতার 50 বছর পূর্তিকে স্মরণীয় রাখতে বাংলাদেশ মিশন এবং বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস দিনব্যাপী যথাযথ মর্যাদায় উদযাপন করেছে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। দিনের শুরুতে রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন। শহীদ হয়েছিলেন। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানানোর মধ্য দিয়ে ইতালিতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। প্রথমবারের মতো অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করে 71-এর মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে রোমের বাংলাদেশ দূতাবাস। স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার স্থানীয় সময় সকাল 11টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে আলোচনা সভার আয়োজন করা হয়। গান এবং কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। অন্য কর্মকার, সময় সংবাদ। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে লন্ডন হাইকমিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করা হয়। লন্ডনের আইকনিক স্থাপনা লন্ডন আই লাল সবুজের রঙে আলোকিত হয়ে ওঠে। বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আগামী ডিসেম্বর পর্যন্ত 9 মাস ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপন করবে। বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন শুরু করেছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মোনা তাসনিম দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে 9 মাস ব্যাপী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 1971 সালে ব্রিটিশ বাংলাদেশিরা যারা ছিলেন, বাঙালি ব্রিটিশ, তারা তাদের সর্বস্ব দিয়ে
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পক্ষে অর্থ জুগিয়েছেন, আন্তর্জাতিক সমর্থন আদায় করেছেন এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পক্ষে স্বীকৃতি আদায়ের জন্য ট্রাফালগার স্কোয়ারে রেকগনাইজ বাংলাদেশ নামে একটা আন্দোলন করেছিলেন এবং সেখানে লেখা ছিল স্টপ জেনোসাইড, রিলিজ শেখ মুজিবুর রহমান। পরে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ সহ ব্রিটিশ ও ব্রিটিশ বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিরা। এর আগে হাই কমিশনার ও টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বাংলা টাউন নামে খ্যাত পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপনের শুভ সূচনা করেন। যুক্তরাজ্যের রাজকীয় গির্জা ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতেও উত্তোলন করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নানা অনুষ্ঠানের আয়োজন করে টরন্টোর বাংলাদেশ কনসুলেট জেনারেল। শুক্রবার বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশ এবং কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণীও পাঠ করে শোনানো হয়। কনসাল জেনারেল নাইম উদ্দিন আহমেদ তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার চিত্র তুলে ধরেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কাতারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গেল 6 মাসের মধ্যে শুক্রবার রেকর্ড 602 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় ছুটিতে থাকা স্থানীয় নাগরিক ও অভিবাসীদের জন্য বাড়ানো হয়েছে কোয়ারেন্টিনের সময়সীমা। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে গত 6 মাস করোনা নিয়ন্ত্রণ থাকার পর 1 সপ্তাহ যাবৎ ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। শুক্রবার একদিনই আক্রান্তের সংখ্যা 600 ছাড়িয়েছে। পাশাপাশি প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন অবস্থায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। রেস্তোরাঁ, সেলুন, জিম, শপিং মল সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ছুটিতে থাকা স্থানীয় নাগরিক এবং অভিবাসীদের জন্য বাড়ানো হয়েছে কোয়ারেন্টিনের সময়সীমা। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রবাসী বাংলাদেশিদের। 31 আগস্ট পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে। যারা প্রবাসের বাইরে আছেন সবাইকে করোনার আসার সময় কোয়ারেন্টাইনে থাকতে হবে। কাতারের নিয়ম কানুন মেনে চলতে হবে, আর আমরা যেন সবাই নিয়ম কানুন মেনে চলতে পারি। যারা আমরা প্রবাসী বাঙালি দেশে আছি, আপনারা সবাই কাতার সরকারের দিক নির্দেশনা মেনে দয়া করে চলবেন, যেন বাংলাদেশের কোনোভাবে বাদবুদ্ধি পূর্ণ না হয়। স্থানীয় এবং অভিবাসী মিলিয়ে 26 লাখের বেশি জনসংখ্যার দেশ কাতারে এর মধ্যে 7 লাখেরও বেশি মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 14,000-এর বেশি। এখন পর্যন্ত 40 বাংলাদেশি সহ করোনায় মারা গেছেন 282 জন। সময় সংবাদ, কাতার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে মোদিকে শেখ হাসিনার আহ্বান। দ্বিপাক্ষিক বৈঠকে 9 প্রকল্প উদ্বোধন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মোদির শ্রদ্ধা। এবং দেশে করোনায় 3.5 মাসে সর্বোচ্চ 39 জনের মৃত্যু। হাসপাতালে হিমশিম অবস্থা। মাঝারি মাত্রায় আক্রান্তদের ফিরিয়ে দেয়ায় আরও বাড়ছে ঝুঁকি। এ ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।